সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক। রাজধানীর ধানমন্ডির একটি বাসায় গোয়েন্দা পুলিশের অভিযান। জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হবে জানালো পুলিশ। দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন যাত্রার আশা। ভিসা, জ্বালানি সহযোগিতা, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকা। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড়। ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি। গরমে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের সংখ্যা। উৎপাদনে বাধা, পর্যাপ্ত জ্বালানির অভাব ভাবনায় ফেলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। বিদ্যুৎ খাতের বকেয়াও চ্যালেঞ্জ। এবং হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি। ইসরায়েল ও কুয়েতে ইরানের হামলা, পাল্টা আক্রমণ তেল আবিবের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনুমানিক ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সকালে এক ব্রিফিংয়ে ডিবি জানায়, শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার মামলা আছে। তাকে গ্রেপ্তার দেখানো হবে। শিরিন শারমিন চৌধুরী 2013 সালের 30 এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা 1 দশকেরও বেশি সময় তিনি এই পদে আসীন ছিলেন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী স্বপন আহমেদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে তার সাথে সরাসরি যুক্ত হব। গতকাল ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক যে স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে গ্রেপ্তার করা হয় এবং ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যদিও শুরুতে আমরা জানতে পারলাম যে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে ডিবি যে প্রধান শফিকুল ইসলাম তিনি জানালেন যে তার একটি আত্মীয়র বাসা থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করার পরই আসলে এই মিন্টু রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত তাকে এখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমাদেরকে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমরা যতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত তার বিরুদ্ধে রাজধানীতেই 6টি মামলা রয়েছে। এছাড়াও যেহেতু তার নিজ সংসদীয় আসন রংপুর 6, সেখানে তিনি তার বিরুদ্ধে একটি স্বর্ণ শ্রমিক হত্যা মামলাও রয়েছে। অর্থাৎ জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে বলা যায় যে এখন পর্যন্ত 8টি মামলার তথ্য ডিবির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এই সকল মামলাগুলোর যে কোনো একটি মামলায় বা একাধিক মামলায় তাকে দেখানো হতে পারে বা হবে এমনটাই পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেলাম। পাশাপাশি একটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে এই যে শিরিন শারমিন চৌধুরী 24-এর আন্দোলনের অর্থাৎ 24-এর 5 আগস্টের পরপর তাকে নিয়ে কিন্তু বেশ আলোচনাই হচ্ছিল যে তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন। তো সব মিলিয়ে গতকালকে রাত্রে যখন তিনি আটক হলেন তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেছেন যে না, তিনি দেশেই ছিলেন এবং দেশেই কোনো আত্মীয়র বাসাতে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। যেটি বলা যায় যে 24-এর আন্দোলনের পরপর সরকার পতনের পর স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনিও কিন্তু গা ঢাকাই দিয়েছিলেন। যেহেতু অনেক সময় তাকে আসলে খোঁজ পাওয়া যায়নি, বলা যায় যে তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং গা ঢাকা দেওয়ার পরে আসলে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন রটনাও রটেছিল যেটি বলছিলাম। তো সব মিলে কালকেই তাকে আসলে গ্রেপ্তার করেছে। এখন দেখার বিষয় হচ্ছে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং যেহেতু গ্রেপ্তার দেখানোর পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন চাওয়া হয়। তো স্বাভাবিকভাবেই এটি বলা যায় যে হয়তোবা তার যে মামলায় গ্রেপ্তার দেখানো
হবে এবং পুলিশের পক্ষ থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদন করতে পারবেন এবং দেখার বিষয় এই রিমান্ড আবেদন কত দিনের আসলে হতে পারে। তো আমরা মিডিয়া যারা অপেক্ষমান অবস্থায় রয়েছি, তবে এটি বলা যায় যে দুপুরের পরপর তাকে আদালতে তোলা হবে। তবে এখন পর্যন্ত কতদিনের রিমান্ড আবেদন তাকে করা হবে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে সবশেষ। যুক্ত ছিলাম মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের এই সফরকে জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানি সহযোগিতা ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকা। অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। শাতিলা শারফিন জানাচ্ছেন বিস্তারিত। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ। প্রায় 2 দশক পর সরকারে বিএনপি। অন্তর্বর্তী সময়ে জমে যাওয়া সম্পর্কের বরফ গলে ঢাকা দিল্লি হাঁটতে চাইছে উষ্ণ আন্তরিক পথে। এই বাস্তবতায় মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য ভারত হয়তো অনুরোধ করতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা নবায়নের দীর্ঘমেয়াদে টেকসই একটা সমাধান করা সম্ভব, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে ঝরল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1300 রোগী। দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দেয়া হচ্ছে জরুরি টিকা। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশু বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে। দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 7000 আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। 5 মাস 17 দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছে স্ক্যাবিজ হয়েছে। পুরো শরীর বইরা গেছে গা। পরে ডাক্তাররা দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে আমরা
এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি, তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি সর্দি এগুলোর হচ্ছে সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে হচ্ছে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে, সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক, এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আজও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতেই যুক্ত হব সাইফুলের সাথে। সাইফুল, একটি দিনের শুরুতে যখন ভোর হয় তখন থেকেই মানুষের দেখা যায় দুর্ভোগ, কেননা এখানকার আগত যে চালকরা তারা বলছেন যে প্রতিটা মুহূর্ত তাদের কাটে কষ্টে এবং দুঃখে। একটু তেলের জন্যই এত কষ্ট এবং এত দুঃখ, বা এত এই গরমের মধ্যে এই রৌদ্রে কষ্ট করছেন এখানকার আগত চালকরা বা ড্রাইভাররা। আমরা যদি একটু দেখতে পাই এখনকার এই যে দীর্ঘ সিরিয়াল, এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, বিশেষ করে বাইক চালক যারা, তারা হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা, আর এখন হচ্ছে 10টা বাজে প্রায়। আর প্রাইভেট কারের সাথে কথা বলে যে চালকরা আছেন তারা হচ্ছে দীর্ঘ প্রায় 6 থেকে 7 ঘন্টা, আবার কেউ কেউ 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন শুধুমাত্র একটু পেট্রোল, অকটেন, এই জ্বালানি তেলের আশায়। তবে এক্ষেত্রে বলা যায় যে এখানকার যে আগত চালকরা তারা প্রতিবারের মতোই কিন্তু অভিযোগ করছেন যে এই যে তাদের যে সংকট, এই সংকট কবে কাটবে, এই সংকটের অবসান, এই সংকট নিরসনে সরকারের জোরালো পদক্ষেপ চান। কেননা হচ্ছে যে দিনের অধিকাংশ সময় হচ্ছে তাদের কাটাতে হচ্ছে এই রাস্তায় রৌদ্রে এবং কষ্টের মধ্য দিয়ে। এরকম দুঃখ দুর্দশা থেকে মুক্তি চান এখানকার সাধারণ মানুষ। যদিও আমরা সাপ্লাই চেনে বারবারই সরকারের পক্ষ থেকে আমরা শুনতে পারি যে এখানে কোনো অসঙ্গতি বা কোনো ব্যাঘাত বা কোনো কিছু ঘটছে না, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন পাম্পে বা অধিকাংশ পাম্পে এরকম দীর্ঘ লাইন, যেখানে ঘন্টার পর ঘন্টা মানুষের সময় কাটাতে হচ্ছে শুধুমাত্র একটু তেলের জন্য। এক্ষেত্রে বলা যায় যে সকালের নাস্তাও খাননি, কিন্তু অনেকে এরকম বলছেন, শুধুমাত্র গাড়িতে বসে একটু পানি খেয়ে কাটিয়েছেন, অনেকে এরকম বলছে। তবে সর্বোপরি বলা যায় যে এখানকার এই যে কষ্ট, এই যে দুঃখ, এই জিনিসগুলি কিন্তু মানুষ চায় তা থেকে মুক্তি। কেননা হচ্ছে যে যত সময় গড়ায় তত কিন্তু আমরা দেখতে পাই যে রাজধানীতে তেলের সিরিয়াল আরও দীর্ঘ হচ্ছে। এই দীর্ঘ সময় ধরে মানুষ যারা আছেন তারা চায় এই যে অসঙ্গতি, এই যে কষ্ট, তার যেন সরকার কোনো না কোনোভাবেই হোক এটা নির্মূল করে। এই ছিল আমার কাছে রাজধানীর পরিস্থিতি। ময়মনসিংহে আছে আমাদের আরেক সহকর্মী, যাব ওখানকার পরিস্থিতি জানতে। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির সংকট যেন কাটছেই না। ময়মনসিংহের চিত্র কিন্তু অভিন্ন। আমি এখন আছি ময়মনসিংহ নগরের পুলিশ লাইন্স এলাকায় সাইফুল ফিলিং স্টেশনের সামনে। এখানে তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি কিন্তু এখানে রয়েছে। ময়মনসিংহের বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু পেট্রোল, অকটেন নেই এবং এমন সাইনবোর্ড আমরা দেখেছি, এবং এই তেল দেওয়া হচ্ছে না সরবরাহ সংকটের কারণে। এমনটি জানানো হচ্ছে যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বাইকার এবং যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িগুলোর কিন্তু দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে। একজনের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আজকে ভোর 4টায় এই ফিলিং স্টেশনের সামনে তিনি এসেছেন
আসেন, এসে তিনি দেখেন যে প্রায় 2 কিলোমিটারের বেশি পেছনে, ফিলিং স্টেশন থেকে 2 কিলোমিটার বেশি পেছনে কিন্তু তিনি রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য আজকে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখানে যারা আসছেন তেল নিতে তারা কিন্তু কালকে মধ্যরাত থেকে এখানে এসে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। এই প্রখর রোদে তারা অপেক্ষা করছেন, তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এবং তবে এখানে যে তেল দেওয়া হচ্ছে তারা যেটি অভিযোগ করছেন যে তাদের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। এখানে যিনি এই সাইফুল ফিলিং স্টেশনের মালিক সাইফুল আলম, তিনি যেটি জানিয়েছেন এখানে আজকে 9000 লিটার পেট্রোল এবং 9000 লিটার অকটেন এখানে এসেছে। তারা ব্যক্তিগত গাড়িগুলোকে 1500 টাকা আর বাইকগুলোকে 500 টাকার তেল তারা দিচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে এবং শুরুতেই যুক্ত ছিলাম রাজধানীর পরিবার থেকে। চলতি বছরও গরমে ভোগাতে পারে লোডশেডিং। চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও মূল বাধা পর্যাপ্ত জ্বালানির অভাব, আর তার উপর বিদ্যুৎ খাতের বড় অঙ্কের বকেয়া আরেক বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। ভাবনায় ফেলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। এতে এবার গরমে 2 থেকে 3000 মেগাওয়াট লোডশেডিংয়ের সংখ্যায় বিশেষজ্ঞরা। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। আরও থাকছে ফারুক ভাইয়ের অভিনয় রিপোর্টে। তাপমাত্রা কম থাকলে মোটামুটি স্বস্তি, আর গরম বাড়লেই কম বেশি লোডশেডিং। গেল কয়েক বছর ধরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এমনই আবহাওয়া নির্ভর। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,794 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের পূর্বাভাস, চলতি বছর গরমে সর্বোচ্চ চাহিদা ছাড়াতে পারে 18,000 মেগাওয়াট। বিপরীতে 28,000 মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও মূল চ্যালেঞ্জ পর্যাপ্ত জ্বালানির অভাব। আর এই ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা বাড়াচ্ছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সংকট। ফলে এবারও কম বেশি লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে শনিবার রাতে চলতি মৌসুমে প্রথমবারের মতো 1000 মেগাওয়াট লোডশেডিং হয়। এতগুলা ফ্যাক্টর আছে আমাদের গ্রিডকে ঠিক রাখার ব্যাপারে। 3-4 হাজার মেগাওয়াটেও লোডশেডিংয়ে চলে যেতে পারে। গরম কতখানি পড়বে এটাও ইম্পর্টেন্ট। গরম যদি কম হয় তাহলে হয়তো আমি 2 থেকে 3000 মেগাওয়াট হবে, আর যদি গরম বেশি হয় তাহলে 4000 মেগাওয়াট পর্যন্ত আমাদের লোডশেডিং চলে যেতে পারে। বিদ্যুৎ খাতে আরেক চ্যালেঞ্জ 45,000 কোটি টাকার বিপুল বকেয়া, যার মধ্যে সবচেয়ে নির্ভরতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পায় 11,000 কোটি টাকা, আর বেসরকারি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় 14,000 কোটি টাকা। আমাদের এই যে 7 মাসের যে তেলগুলো আমরা খরচ করে এসেছি, ইম্পোর্ট করে এসেছি, এই বিলগুলো তো আমরা সেটেল করতে পারিনি। সো আমাদেরকে গভর্নমেন্ট যদি এই বিলগুলো সেটেলমেন্টের ব্যবস্থা না করে আমরা কিন্তু ফার্দার এলসি করতে পারবো না। আমাকে যদি ইমিডিয়েটলি পেমেন্ট দেওয়া না হয়, আমরা মিড অফ এপ্রিল থেকে আমরা সিভিয়ার একটা প্রবলেমে ফেস করতে থাকবো। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বিদ্যুৎ বিভাগ। এই যে এত টাকা দেয়, আমরা বিদ্যুতের দামও বাড়াতে পারবো না। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। এই দুইটার মধ্যে একটা আমাকে সমঝোতা করতে হবে। চলমান সংকটে গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ নীতি নির্ধারকদের। গত কয়েক বছর ধরেই গরমে অস্বস্তির কারণ লোডশেডিং। একদিকে গ্রাহকের প্রত্যাশা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, অন্যদিকে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত জ্বালানির অভাব। এই দুই বিপরীতমুখী অবস্থার মধ্যে কতটা সমন্বয় করতে পারে বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রাজধানীর মোহাম্মদপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে একটি চাপাতি। এর আগে সোমবার মধ্যরাতে মোহাম্মদপুরে শেরশাহশুরি রোডে নিজ বাসায় নিচেই ছিনতাইয়ের শিকার হন 2 ব্যক্তি। মাত্র 27 সেকেন্ডেই সর্বস্ব লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসিলা থেকে এই 2 জন ছিনতাইকারীকে একটা বড় সামুরাই মানে চাপাতি সহ গ্রেপ্তার করেছে এবং তাকে এখন থানা হেফাজতে নেওয়া আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাঁড়াশি অভিযানেও দেশে থেমে নেই নতুন নতুন মাদকের চোরাচালান।
সীমান্ত ছাড়াও ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পার্সেলের দামে বিমানযোগে দেশে ঢুকছে ভয়ঙ্কর সব মাদক। ডিএনসির তথ্য বলছে, গত ৮ বছরে দেশে ঢুকেছে নতুন ধরনের 11 মাদক। অপরাধ বিশ্লেষক বলছেন, সীমান্ত ও বিমানবন্দরে নজরদারির অভাবেই ঢুকছে এসব মাদক। আরও থাকছে মাসুদুর রহমানের রিপোর্টে। গত বছরের ডিসেম্বরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। বাইসাইকেল আরোহী যুবককে আটক করে তল্লাশিতে মেলে ই সিগারেটের লিকুইড বোতল। এতে অন্য কিছু থাকার সন্দেহ হলে জব্দ করে আভিযানিক দল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার কোনো বস্তু মাদক কিনা সেটি পরীক্ষার জন্য পাঠানো হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় এই রাসায়নিক পরীক্ষাগারে। নতুন মাদক যতগুলো জব্দ হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে হয়েছে পরীক্ষা, এবং এখানকার এই পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে এটি দেশের নতুন মাদক। শেওড়াপাড়ায় উদ্ধার সেই ই সিগারেটের লিকুইডের পরীক্ষা হয় এই ল্যাবে। পরে জানা যায় বোতলে ছিল নতুন মাদক এমডিএমবি। ভ্যাপের আড়ালে এসেছে এই মাদক। একই বছরের আগস্টে গ্রিন রোড থেকে উদ্ধার হয় ট্রামাডোল নামের মাদক, সেটিও পরীক্ষা হয় ল্যাবেই। 2023 সালে জব্দ হয় ব্ল্যাক কোকেন, 2022-21, 2021 সালে সবচেয়ে বেশি নতুন মাদক জিএমটি, ডিওবি ও ম্যাজিক মাশরুম জব্দ হয়। এর আগে 2019 সালে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস, টাপেনডাটল, 2018 সালে খাত ও 2017 সালে উদ্ধার হয় এলএসডি। ডিএনসি বলছে, একসময় মদ গাঁজায় বুঝছিল মাদক শিবিরা, এরপর ধরন পাল্টে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইনে আসক্তি বাড়ে। এরপরও বাজার ধরে রাখতে মাদক কারবারিরা দেশে নতুন নতুন মাদক প্রায় আনার চেষ্টা করেন। গত 8 বছরে দেশে এসেছে নতুন 11 মাদক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ডিএনসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুলো লিড এজেন্সি হিসাবে এবং নোডাল এজেন্সি হিসেবে তারা সে নেতৃত্ব দেয় এই ধরনের নতুন ধরনের মাদক উদ্ঘাটনের জন্য। অবৈধ মাদকের মজুদ না হতে পারে, সেগুলো যেন জনগণের হাতে না চলে যেতে পারে, এগুলো যেন সহজলভ্য না হয়, তাদের ব্যবসা করা যেন দুরূহ হয়ে ওঠে, আমরা সেভাবে আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। নতুন মাদকের বেশিরভাগই আসছে বিদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে বিমানবন্দর হয়ে। অপরাধ বিশ্লেষক বলছেন, বিমানবন্দরে যথাযথ স্ক্যানিং এর অভাবেই ঢুকছে মাদক। তবে ডিএনসি বলছে, অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে আরো কঠোর চেকিং এর ব্যবস্থা করা হচ্ছে। যে রুট হয়ে মাদকের প্রবেশ ঘটে সেই রুটগুলোর ব্যাপারে আসলে আমাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। সেখানে নজরদারি বলুন, সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরও বেশি স্বচ্ছতার সাথে জবাবদিহিমূলক পরিবেশের মধ্যে নিয়ে আসাটা প্রয়োজন। বিমানবন্দর সমূহ, চিটাগং পোর্ট, বিভিন্ন রেল স্টেশন, সেগুলোতে আমরা নজরদারির চেষ্টা করছি। আধুনিক ইকুইপমেন্টের অভাব রয়েছে, আমরা সংগ্রহের চেষ্টা করছি। আমরা যদি অত্যাধুনিক স্ক্যানার পেয়ে যাই তাহলে আমরা হয়তো অচিরেই খুব ভালো ফলাফল জাতির সামনে তুলে ধরতে পারব। নতুন মাদকের ভয়াবহতা বন্ধে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ না করে উচ্চ সুদের ব্যাংক ঋণ নির্ভর হচ্ছে ব্যবসায়ীরা। এজন্য দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছে তারা। তথ্য বলছে, পুঁজিবাজারে গেল 2 বছরে আসেনি নতুন কোনো প্রতিষ্ঠান। কেন বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বাজারমুখী হচ্ছে না কোম্পানিগুলো, সেই কারণ জানা নেই খোদ নিয়ন্ত্রণ সংস্থারও। এ নিয়ে বিস্তারিত থাকছে তোফাজ্জল হোসেনের প্রতিবেদনে। ব্যবসা সম্প্রসারণে মূলধন সংগ্রহ অথবা বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের উচ্চ সুদেই ভরসা রাখছেন ব্যবসায়ীরা। অথচ আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সহজে তহবিল সংগ্রহের সুযোগ থাকলেও গত 2 বছরে আগ্রহ দেখায়নি নতুন কোনো কোম্পানি। অবশ্য এর আগের 5 বছরে আইপিওর মাধ্যমে 52টি কোম্পানি পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে প্রায় 8,000 কোটি টাকা। পুঁজিবাজারমুখী না হওয়ার কারণ হিসেবে দুর্বল বাজার পরিস্থিতি ও অনিশ্চয়তাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আইপিও নাই, আর সেইখানকার মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, সেখান থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলে আর আমাদের এই প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলি ব্যাংকের উপরেই নির্ভরশীল হয়। অসহনীয় ব্যাংক ইন্টারেস্ট, যেটা সিঙ্গেল ডিজিটে ছিল এখন 14-15, কেউ এখন তো ওভার ডিউ হয়ে গেলে সেটা আবার 18% পর্যন্ত চলে যায়, বিভিন্ন চার্জ আছে। পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে আইপিও বিধিমালা সহ বিভিন্ন আইনি সংস্কার করেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। কিন্তু কোম্পানিগুলো কেন পুঁজিবাজার বিমুখ তার উত্তর জানে না খোদ নিয়ন্ত্রক সংস্থা। সরকারি বা রেগুলেটরের পক্ষে আইপিওতে আনার জন্য যা যা করণীয় এগুলো কিন্তু করা হয়েছে। আর আমরা এটাও বলতে চাই, আমাদের কাছে কিন্তু কোনো আইপিওর আবেদন পেন্ডিং নাই। ইস্যুয়ার কোম্পানিগুলোকে বিভিন্নভাবেই এনকারেজ করা হয়েছে, কিন্তু না আসার কারণ আমাদের অজানা।
পুঁজিবাজারে আইপিও না আসলেও ব্যাংক ঋণের মাধ্যমে শিল্প খাতে অর্থায়ন বাড়ছে। 2024 সালের মার্চ থেকে 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1.5 বছরে শিল্প খাতে ব্যাংক ঋণ বেড়েছে 7.5 লাখ কোটি টাকার বেশি। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি মানতে না চাইলে এক রাতেই ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। তবে হুমকি প্রত্যাখ্যান করে তেহরান বলছে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী সমাধান চায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের তাইর দেব্বা, মারাকা, কিরিয়াত শামোনা ও সাসা। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন উভচর যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC, যদিও দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন করে। এছাড়া তেহরান, ইয়াজদ ও ইস্পাহানের শিল্প ও সরকারি কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এমনকি ইরানের জাজদ প্রদেশে পারমাণবিক গবেষণা কেন্দ্রেও লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লেবাননের নাবাতিয়া ও টাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রামে মানবিক ক্ষতি হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। এর মধ্যেই হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয় তবে তিনি এক রাতের মধ্যে দেশের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবেন। 4 ঘন্টার মধ্যে আগুন ও বিস্ফোরণে সব নষ্ট হবে। আরো বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হবে ব্যাপক হামলা। Every bridge in Iran will be decimated by 12 o'clock tomorrow night. Where every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরানের প্রতিরক্ষা মনোবলকে দুর্বল করতে পারবে না। ইরান হরমুজ প্রণালীর নিরাপদ পারাপারের জন্য নিজস্ব শর্ত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। 5 দিন নিখোঁজের পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি আমেরিকান তরুণ প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। বিখ্যাত অ্যামাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রকৌশলী সাকিব আলী। কয়েক মাস আগে নতুন কর্মস্থল লস অ্যাঞ্জেলেসে যোগ দেন তিনি। বিমানবন্দর ও প্রশান্ত মহাসাগর সংলগ্ন অভিজাত মেরিনা ডেল রের একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন 30 বছর বয়সী সাকিব। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা ডক্টর মোহাম্মদ আলী মানিক ও সারিকা আলী বাচ্চির একমাত্র ছেলে সাকিব আলী। পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছেলে সাকিবের সাথে শেষবারের মতো কথা হয় তাদের। এরপর থেকেই ফোনে ছেলেকে না পেয়ে নানাভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি সাকিবের। অবশেষে পুলিশের শরণাপন্ন হন তারা। ছেলেকে খুঁজতে লস অ্যাঞ্জেলেসে ছেলের বাসায় হাজির হয় পরিবার। পরে সেখান থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। 30 বছর বয়স্ক ছেলে আজ তার নিজের আপন বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর আসল কারণ এখনো জানা যায় নাই। তার এই অকাল মৃত্যুতে লস অ্যাঞ্জেলেস প্রবাসী আটলান্টাবাসীর মতোই শোকাহত। আমরা এই শোক সন্তপ্ত পরিবারের পাশে আছি। লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টারে প্রথম জানাজা শেষে আটলান্টায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মা এখন পাগল প্রায়। পুলিশ ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে তরুণ প্রকৌশলী সাকিবের মৃত্যুর কারণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে এবার বাংলাদেশের টিকে থাকার লড়াই। ব্যাংককের নন্থাবুরিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তপ্ত রোদেও ক্লান্তি নেই, বরং চোখে মুখে কেবলই ঘুরে দাঁড়ানোর জেদ।
ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে সকাল থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বাঘিনীদের রণকৌশল সাজানোর কাজ। একদিনের রিকভারি ব্রেক শেষে পুরো দল এখন মানসিকভাবে চাঙ্গা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হারলেও পারফরমেন্সে যে উন্নতি ছিল সেটাই এখন বড় পুঁজি। গ্রুপ এ থেকে চীন এবং থাইল্যান্ড ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল পাবে পরের রাউন্ডের টিকিট। সেখানে উজ্জ্বল বাংলাদেশ। উজবেকিস্তান বা চাইনিজ টাইপের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভিয়েতনামের বিপক্ষে একটা জয় খুলে দিতে পারে সমীকরণের জটিল দুয়ার। আজকে আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে। ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে, তো ওই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। শেষ অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিনিশিং এবং সেট পিস। সাগরিকারা ফর্মে থাকলেও চীনের বিপক্ষে গোল মিসের মহড়া ভাবাচ্ছে কোচ পিটার বাটলারকে। তাই আজ গোলপোস্টের সামনে প্রীতি সাগরিকাদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফরা। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। প্রস্তুতি শেষ, এবার মাঠের লড়াইয়ে সমীকরণ মেলানোর পালা। নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে বাঁচা মরার এই লড়াই, যেখানে কেবল জয় নয় বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এসবের বাণিজ্যের সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। ধন্যবাদ মিসবা আপনাকে। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।